আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা হিজবুল্লাহর। আগুনে জ্বলছে বেশ কয়েকটি শহর এবং সামরিক ঘাঁটি। আজও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা। পশ্চিমাদের হটিয়ে সমুদ্র দখল করছে তুর্কি যুদ্ধজাহাজ। মোদির সমালোচনায় আরএসএস প্রধান, অস্বস্তিতে বিজেপি। ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া। ক্ষমতাসীনদের সাথে আলোচনার অনুমতি দিলেন ইমরান খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক সিনিয়র ফিল্ড কমান্ডার শহীদ হওয়ায় দেশটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে শক্তিশালী গোষ্ঠীটি। বুধবার ইসরায়েলের শতাধিক রকেট ছুঁড়েছে তারা। হিজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে করে লেবানন ইসরায়েলি সীমান্তের সংঘর্ষে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। 160টির বেশি রকেটে লেবানন থেকে ছোড়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধের মধ্যে হিজবুল্লাহর চালানো এটি অন্যতম বড় আক্রমণ। হিজবুল্লাহর দাবি, আকাশ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা এবং আমিয়াদ ক্যাম্প সহ ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার দূরত্ব সীমান্ত থেকে 20 কিলোমিটার। হিজবুল্লাহর রকেট প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেরিয়াস শহরকে টার্গেট করেছে। ধারণা করা হচ্ছে, গত রাতের হামলায় এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর এই বিশাল রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর আগে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। মূলত এর জবাবেই ইসরায়েলের দফায় দফায় রকেট ছোড়া হয়। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর রকেট হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েক জায়গায় আগুন লেগেছে, যা নেভাতে 21টি ফায়ার ইউনিট এবং 8টি প্লেন কাজ করছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার পর থেকে ফিলিস্তিনিদের পক্ষ নেয় হিজবুল্লাহ। ফলে লেবানন সীমান্তে প্রায় গোলাগুলির ঘটনা ঘটছে। এদিকে গাজায় লাশের সারি বাড়ছে। প্রতিদিনই ইসরায়েলি আগ্রাসনে নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। সেখানে হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। ছোট ছোট শিশুরা জানে না যে কেন তাদের উপর এভাবে হামলা চালানো হচ্ছে। সেখানে ইসরায়েলি আগ্রাসন কবে শেষ হবে তাও অনিশ্চিত। সূত্র টাইমস অফ ইসরায়েল, আল জাজিরা, জেরুজালেম পোস্ট। আজও ইয়েমেনের লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন জাহাজটি বিপদে পড়ার সংকেত দিয়েছে। সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান আমরে জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত বন্দর হোদেইদা নগরী থেকে প্রায় 68 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে জাহাজটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলছে, ঘটনা মূল্যায়ন করে এটি হুথিদের হামলা বলে তাদের মনে হয়েছে। প্রতিষ্ঠানটি বিস্তারিত জানায়নি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথিরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। গেল কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে তুর্কি ড্রোনের চাহিদা। বিশেষ করে স্বল্প মূল্যে ব্যাপক বিধ্বংসী যুদ্ধযান হিসেবে তুর্কি ড্রোনের ক্ষমতা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া অঞ্চলে এর বাজার তৈরি করেছে। ড্রোন ছাড়াও বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে তুর্কি ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজের চাহিদাও। এর মধ্যে তুরস্কের তৈরি যুদ্ধজাহাজ ব্যবহার করছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ। সেই ধারাবাহিকতায় এবার তুরস্ক থেকে 3টি যুদ্ধজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এর এক প্রতিবেদনে বলা হয়, তুরস্ক থেকে নিজ নৌবাহিনীর জন্য 3টি কারভেট সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়া। মালয় প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন তুর্কি প্রতিরক্ষা সংস্থা এসটিএম দ্বারা নির্মিত এসব কারভেট সংগ্রহের জন্য মালয়েশিয়ার স্বীকৃতির চিঠি তুর্কি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এক বিবৃতিতে এমনটা জানায় তুর্কি প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রি। আঙ্কারায় অনুষ্ঠিত এক আয়োজনে উপস্থিত থেকে তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্ট হালু গোর্দন জানান, যুদ্ধজাহাজ ক্রয়ের এই চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের মাত্রাকে নতুন একটি দুয়ারে নিয়ে যাবে। তিনি
তিনি জানান, এই প্রকল্পের সফল বাস্তবায়ন নিশ্চিত করবে যে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর অন্যান্য প্রকল্পগুলিতে তুর্কি প্রতিরক্ষা শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে, যা আগামী দিনগুলোতে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। মালয় নৌবাহিনীর জন্য সরবরাহ চুক্তির আওতায় এসব যুদ্ধ জাহাজ প্রায় 100 মিটার লম্বা, 2500 টন ওজনের হবে বলে জানা যায়। যুদ্ধ জাহাজের গতি থাকবে সর্বোচ্চ 26 নট। এতে একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্ল্যাটফর্ম এবং 100 সেনা বহনের সক্ষমতা থাকবে বলে জানিয়েছে তুরস্ক। 10 বছর সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছাই ছিল শেষ কথা। সংঘের ইচ্ছা অনিচ্ছা প্রাধান্য পায়নি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানো মোদীর বিজেপিতে এবার সংঘের প্রভাব বাড়বে কিনা সেটাই এই মুহূর্তের আলোচনার কেন্দ্রবিন্দু। সরকারকে স্থিতিশীল করতে গেলে মোদীকে সবার সঙ্গেই চলতে হবে, ঐক্যমতের উপর জোর দিতে হবে। এমন মন্তব্যে নরেন্দ্র মোদীর সেই কর্তৃত্ববাদী আচরণের প্রতি ইঙ্গিত করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সরকার গঠনের পরদিন সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রকৃত সেবকের অহংকারী হওয়া সাজে না, মর্যাদা রক্ষা করে তাকে চলতে হয়। নির্বাচনী প্রচারে সেই মর্যাদা রক্ষিত হয়নি। আরএসএস প্রধানের এই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিরোধীদের সুরে আরএসএস প্রধান মোহন ভাগবত মুখ খোলায় প্রবল অস্বস্তিতে পড়েছে বিজেপি। প্রকাশ্যে এই নিয়ে মন্তব্য না করলেও পদশিবিরে ঘরোয়াভাবে বলা হচ্ছে, ভাগবত ভুল কিছু বলেনি, তিনি প্রকৃত রাষ্ট্রনায়কের মতো পথ প্রদর্শন করেছেন। বিষয়টি নিয়ে কটাক্ষ করে কংগ্রেস বলছে, যাকে উদ্দেশ্য করে এই বার্তা, তিনি কি আদৌ শুনবেন, নিজেকে সংশোধন করবেন? বিশ্লেষকরা বলছেন, এতদিন বিজেপি শক্তিশালী থাকায় সেভাবে মুখ খুলেননি আরএসএস এর নেতারা। এবারের ভোটের পরে স্পষ্ট যে বিজেপি সেই সংখ্যার জোর আর নেই, তারা শরিক নির্ভর, যে কারণে প্রকাশ্যে মুখ খোলা শুরু করেছেন শীর্ষ সংঘ নেতৃত্ব। বিশেষ করে ভোটের পরে প্রকাশ্যে নাম না করে মোদী সরকারের সমালোচনা করে সংঘ কর্মীদের যে ক্ষোভ, তাও সামনে এনে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন সংঘ প্রধান। ইউক্রেনের F-16 যুদ্ধ বিমানগুলো যেসব ঘাঁটিতে মোতায়েন করা হবে সেখানে হামলা চালাবে রাশিয়া। এমনকি এসব বিমান যদি ইউক্রেনের বাইরে ন্যাটোর কোনো বিমান ঘাঁটিতে রাখা হয়, সেখানেও হামলা করতে প্রস্তুত ক্রেমলিন। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত যে কোনো স্থান মস্কোর বৈধ টার্গেট বলেও ঘোষণা করেছে দেশটি। রাশিয়ার সংসদ দুবার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রে কার্তাপ্লোভ সোমবার মস্কোয় এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন। ইউক্রেন যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকায় তৈরি F-16 যুদ্ধ বিমানের প্রথম চালান গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন এই সতর্কবাণী উচ্চারণ করলেন কার্তাপ্লোভ। ইউক্রেনের পাইলটরা F-16 যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ শেষ করার পর কিয়েভকে ওই যুদ্ধ বিমান দিতে সম্মত হয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। রুশ দুবার এই প্রতিনিধি তার দেশের অবস্থান স্পষ্ট করে বলেন, ইউক্রেনকে সরবরাহ করার জন্য বিদেশি ঘাঁটিগুলোতে যেসব বিমান মোতায়েন করা হবে সেগুলো এখনো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার হয়নি বলে সেখানে হামলা চালাবে না রাশিয়া। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কিন্তু যদি বিদেশি ঘাঁটিগুলো থেকে যুদ্ধ বিমান আকাশে উড়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায়, তাহলে ওইসব যুদ্ধ বিমানের পাশাপাশি যেসব ঘাঁটি থেকে সেগুলো উড়েছে সেগুলোতেও হামলা চালাবে রাশিয়া। কোনো দাঁতহীন শাসকের সঙ্গে সংলাপ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের এক সময় ক্ষমতায় থাকা পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। এবার এই সিদ্ধান্ত থেকে সরে আসছে পিটিআই। মঙ্গলবার রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে এবার সংলাপের জন্য সরকারের কাছে সংলাপের আহ্বানের জন্য দলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন ইমরান খান। পাকিস্তানের পত্রিকা ডনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইকে সরকারের সঙ্গে আলোচনা শুরু করা এবং সংলাপের মাধ্যমে সংসদে তার সমস্যাগুলি সমাধান করা উচিত বলে পিটিআই নেতাদের সঙ্গে আলোচনা করেছেন ইমরান খান। ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের এসব কথা বলে পিটিআই নেতা গহর আলী খান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সাথে আলোচনার জন্য এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। তিনি বলেছিলেন যে দলটি প্রাথমিকভাবে তার মিত্রদের আস্থায় নেবে। পিটিআই নেতা দাবি করে বলেন, ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া প্রতিনিধি দল অনুরোধ করেছিল যে রাজনৈতিক দলকে আলোচনা শুরু করা উচিত, কারণ মত পার্থক্য বাড়ছে। বিষয়টি শোনার পর এদের সম্মতি দেন ইমরান খান। এক প্রশ্নের জবাবে গহর আলী খান বলেন, পিটিআই কখনোই কারোর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি দেয়নি। আলোচনা বা সংলাপ কোনো চুক্তি বা দলের দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয়। তিনি আরো দাবি করেছেন যে ইমরান খান রাজনৈতিক দলগুলির সঙ্গে সংলাপ করতে ইচ্ছুক এবং দেশের স্বার্থে এবং তার সঙ্গে যা ঘটেছে তা ক্ষমা করতে প্রস্তুত। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা হিজবুল্লাহর, আগুনে জ্বলছে বেশ কয়েকটি শহর এবং সামরিক ঘাঁটি। আজও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা। পশ্চিমাদের হটিয়ে সমুদ্র দখল করছে তুর্কি যুদ্ধ জাহাজ।
মোদির সমালোচনায় আরএসএস প্রধান, অস্বস্তিতে বিজেপি। ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া। ক্ষমতাসীনদের সাথে আলোচনার অনুমতি দিলেন ইমরান খান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।